আমরা গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থান তৈরির পিছনে সবচাইতে বড় কারিগর। আপনি যদি আজকে বলেন এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে কাদের সবচাইতে বড় শক্তি বা হাত রয়েছে বা কারা কাজ করেছে, আমরা করেছি। কারণ আনুষ্ঠানিকভাবে বীজটা বপন হয়েছিল 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে। কোটা আন্দোলন থেকেই তো রাষ্ট্র সংস্কার আন্দোলন। অথচ আমাদের একটা সিঙ্গেল ছবি পাবেন না এই জুলাই জাদুঘরে। যেতে চাই ফারুক হাসান, আপনার কি মনে হয় যে রুহুল কবির রিজভী যে বক্তব্যটা দিয়েছেন সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসে নাই, যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যারা ডিক্টেটর ছিলেন, স্বৈরাচার ছিলেন, তাদের চিত্র তুলে ধরবার চেষ্টা করেছেন। জামায়াতের সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আচ্ছা, প্রথমত আমি আসলে গণমাধ্যমের সুবাদে যে ভিডিও চিত্রটি দেখেছি বা যে ছবিগুলো মিডিয়াতে আসছে, সেখানে আসলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের যে গণঅভ্যুত্থান, এই পুরো হিস্ট্রিটাকে ধারাবাহিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। তো সেখানে আপনার জিয়াউর রহমানের কোনো বক্তব্য ছবি না আসাটা, এটা আসলে আমি মনে করি না যেটা স্বাভাবিক ঘটনা। এটা অবশ্যই ওনারা আসলে ভুল করেছেন। আসলে দেখেন, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না, ঠিক একইভাবে জিয়াউর রহমানকে বাদ দিয়েও কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা চিন্তা করতে পারি না। প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিনির্মাণে যতটুকু অবদান, আওয়ামী লীগ তার থেকে কয়েক হাজার গুণ এটাকে বাড়িয়ে পুরো এই মহান মুক্তিযুদ্ধ এবং সংগ্রামটাকে শেখ মুজিবুরের সংগ্রাম হিসাবে চিত্রায়িত করেছেন। প্রবলেমটা কিন্তু ওখানেই। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করে ইতিহাসটা প্রণয়ন করতেন, তাহলে আজকে কিন্তু এত বিভেদ সৃষ্টি হতো না এবং এই ইতিহাসের কামড়াকামড়িটাও আমরা দেখতে হয়তো আমাদের হতো না, আর কি দেখা লাগতো না। কিন্তু ওই যে কুক্ষিগত করা, পুরো ইতিহাসকে নিজের মতো করে রচনা করা, সেখানেই প্রবলেমটা লুকিয়ে রয়েছে। আজকে জামাত ইসলাম যে কাজটা করেছে, একদিকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আর একদিক দিয়ে তারা ধরেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের ছবি কিংবা তার অবদানকে একবারেই সেখানে ধরেন যে কোনো জায়গায় ঠাঁই না দেওয়া, এটা আমি মনে করি না যে নিছক একটা সাধারণ ঘটনা। আমি মনে করি তাদের কোনো একটা পরিকল্পনার একটা অংশ হতে পারে। এটা হয়তো জামাত ইসলাম তাদের মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটা সঠিক নয় আমি মনে করি। এখানে অবশ্যই জিয়াউর রহমানের নাম এবং তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা থাকা দরকার ছিল। কারণ অনেকের নাম আসছে, বেগম খালেদা জিয়ারও নাম আসছে, কিন্তু উনি যে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন, এরশাদ বিরোধী লড়াই করেছেন, এবং ওনাদের জামাতের বেশ কয়েকজন নেতা ওই সময় ফ্রন্টে ছিলেন খালেদা জিয়ার সাথে, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সহ, এগুলো আসছে, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। একই সাথে জিয়াউর রহমানের নামটা না থাকাটা, এটা অবশ্যই তারা আসলে তাদের কোনো একটা কৌশলের অংশ কিনা এটা আসলে তারাই ভালো জানেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা ভালো করেন নাই, উচিত এই কাজটা তাদের হয় নাই। এই যে আরেকটা কথা আমার ভাই বললেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে ইতিহাস বিকৃতি, এটা কারা করেছে? এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির সূচনাকারী হচ্ছে এই এনসিপির নেতারা। আজকে জুলাই জাদুঘরের কথা বললেন না, এই জুলাই জাদুঘর উদ্বোধন হলো, এই জুলাই জাদুঘর সূচনাটা কাদের হাত ধরে হয়েছিল? ওই এনসিপি নেতাদের হাত ধরে। তখন তারা সমন্বয়ক ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। ওই সময় থেকে তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং বিএনপির আমলে এটা উদ্বোধন হলো। এই জুলাই জাদুঘরে আমি যেদিন উদ্বোধন হলো, উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেখি আমরা গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থান তৈরির পিছনে সবচাইতে বড় কারিগর। আপনি যদি আজকে বলেন এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে কাদের সবচাইতে বড় শক্তি বা হাত রয়েছে বা কারা কাজ করেছে, আমরা করেছি। কারণ আনুষ্ঠানিকভাবে বীজটা বপন হয়েছিল 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে। কোটা আন্দোলন থেকেই তো রাষ্ট্র সংস্কার আন্দোলন। অথচ আমাদের একটা সিঙ্গেল ছবি পাবেন না এই জুলাই জাদুঘরে, তারা দেয় নাই। আরও দেন ভয়ঙ্কর একটা ইতিহাস এই মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে লুকিয়ে রয়েছে, যারা এটা অনেকেই বলার চেষ্টা করে না। ইন্টারিম সরকার একটা ঘোষণাপত্র দিলেন না, ওই ঘোষণাপত্র খসড়াটা প্রস্তুত করার পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইন্টারিম সরকার পাঠালেন মতামত নেওয়ার জন্য। আমাদের কাছে খসড়াটা আসলো মতামত নেওয়ার জন্য। আমরা পুরো ঘোষণাপত্র পড়ে দেখলাম যে কোটা আন্দোলনটাকে কোনো জায়গায় ঠাঁই দেওয়া হয় নাই। আমরা লিখিতভাবে ইন্টারিম সরকারকে চিঠি পাঠালাম যে অন্ততপক্ষে একটা সেন্টেন্স হলেও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনটাকে এখানে অ্যাড করেন। আমরা চিঠি দেওয়ার পরে তারা অ্যাড করে নাই। ঘোষণাপত্র যখন আনুষ্ঠানিক ঘোষণা হলো আমরা দেখলাম অ্যাড করা হয় নাই। পরবর্তীতে আমরা সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে ধরেছি যে কেন এই কাজটা করলেন। তারা বলেছে ভাই আমাদের তো কোনো করার নাই, যাদের হাতে ক্ষমতা তারাই দিতে দেয়। তারা কারা? ওই যে ছাত্র উপদেষ্টারা স্পষ্ট হয়ে বলেছে যে নাহিদ, আসিফ এবং এই মাহফুজ, তারা দেয় নাই। কেন দেয় নাই? কারণ কোটা সংস্কার আন্দোলন দিলেই গণ অধিকার সামনে চলে আসবে, লাইমলাইটে চলে আসবে, আর তারা হারিয়ে যাবে। তারা করেছে, কিন্তু তারা তো এখন ফ্রন্টলাইন লিডার হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। আর কোটা আন্দোলন মানে আমাদেরকেই ফ্রন্টে মিন করে আর কি। আমরা 4-5 জন ওই সময় হাইলাইটেড ছিলাম। যখনই কোটা আন্দোলন আসবে তখন আমরা হাইলাইটেড হয়ে যাব, ওরা ব্যাকফুটে যাবে। তাদের এরকম একটা সংকীর্ণ মানসিকতা, তারাও করেছে, একসাথে আমরা করেছি। ওই যে 71-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে বলা হয় না যে ভাসানী আজকে কোথায়? ভাসানীকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে যাতে শেখ মুজিবকে তারা একবারে মহিমান্বিত করে গড়ে তুলতে পারে। তো আজকে এই যে ইতিহাস বিকৃতির কথা বলেন, এই ইতিহাস বিকৃতির সূচনাকারী হচ্ছে এই কথিত উপদেষ্টারা। আমি কথিত বলতে চাই না, দুঃখিত, মানে এই বিগত সরকারের উপদেষ্টারা এবং এনসিপির নেতা যারা আজকে, এরাই ইতিহাস বিকৃতির সূচনাটা করেছে। আর আজকে তারা পান থেকে চুন খসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দেয়।
ওই দিন আমরা দেখলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির সামনে একটা ব্যাপক হট্টগোল। কি হট্টগোল? নাহিদের মানে ছবি নাই ডকুমেন্টারিতে। হ্যাঁ, যারা এই ডকুমেন্টারিটা বানিয়েছে তারা ভুল করেছে। আমরা বলেছি যে নাহিদের এই ইতিহাসে অবদান আছে, তাকে অবশ্যই স্বীকার করতে হবে। সে এক দফার ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারে দিয়েছিল, এটা সত্য ইতিহাস। কিন্তু তার পিছনে আরেকটা ইতিহাস আছে। কি ইতিহাস? যে নাহিদ ওই দিন এক দফার ঘোষণা ব্যতীত অন্য কোনো শব্দ মুখ দিয়ে বের করতে পারতেন না, কারণ জনগণ সকাল থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আজকে থেকে এক দফা, মানে এটা জনগণের দাবি, জনগণ ঘোষণা দিয়ে দিয়েছে। সুতরাং নাহিদ আনুষ্ঠানিকভাবে মুখ দিয়ে পাঠ করেছেন। ডকুমেন্টারি তো ভুল আছে, এটা তো হ্যাঁ, অস্বীকার ডকুমেন্টারিতে ভুল আছে, করেছেন রাষ্ট্রপতি। কিন্তু আপনারা এটাও মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের সর্বোচ্চ গার্ডিয়ান, অভিভাবক, তার অনুষ্ঠান, এখানে বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা আছে, প্রত্যেক দেখেছি। এখানে অন্য ফরম্যাটে তারা এই আবেদনটা জানাতে পারত। কিন্তু তারা যে একটা পরিবেশ তৈরি করেছে, বিদেশি কূটনীতিকরা আতঙ্কিত হয়ে সেখান থেকে বেরিয়ে গেছেন। আমার মানে শুধু আমার না, এটা সবাই বলেছে যে এরকম একটা পরিবেশ তৈরি করা উচিত হয়নি, কারণ দেশটা আমাদের। এই যে দেশের একটা ভাবমূর্তির মানে একটা ক্ষুণ্ণ হয়েছে না, ইমেজ, কূটনীতিকদের সামনে আমাদের একটা ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। তো দেশের ইমেজ যখন ক্ষুণ্ণ হবে, এখানে তো শুধু বিএনপি লস না ভাই, আমাদেরও তো লস, আমাদেরও তো ইজ্জত মানে নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে লজ্জিত বোধ তো করেছেন এই সেটা। জিনিসগুলো আমাদের ভাবতে হবে। যে ভাবতে হবে। আপনি যখন একপাক্ষিক চিন্তা করবেন তখন কিন্তু ভাই হবে না। আপনি আপনি যে ইতিহাস কথাটা রচনা করতে গেলে প্রশ্ন করছিলেন, আপনাকে যে কথাটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে জুলাই জাদুঘরে আপনাদের কোনো ছবি নেই, এর দায় কাকে দেবে? নট অনলি আমাদের, এই আন্দোলনের প্রত্যেকটা স্টেকের ওখানে জায়গা থাকার কথা ছিল, প্রত্যেকটা স্টেকের, তারা দেয় নাই। ওখানে দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলন বা এনসিপির লোকজনের। তারপরে বিএনপি বড় দল, তারা তো দেবেই, তাদের জামাত ইসলামকেও কিছু কিছু জায়গায় জায়গা দিয়েছে, বাট গণ অধিকারকে এক ফোটাও কোনো জায়গা দেওয়া হয়নি, 1%ও। অথচ এই আন্দোলন তৈরির পিছনে সবচেয়ে বড় অনুঘটক হিসাবে কাজ করেছে আমরা, কিন্তু গণ অধিকার পরিষদ। এই কারণে দেয়নি কোনো গণ অধিকার ওই পরিষদ, যে বললাম। বিএনপির হয়ে গেছে সেই কারণে। না না, এটা এই যে তাহলে আমরা যদি বলি যে এনসিপি তো জামাত হয়ে গেল, ভাই বিষয়টা এটা না। ধরেন নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন একটা বিষয়, গণ অভ্যুত্থান আরেকটা বিষয়। গণ অভ্যুত্থান আমরা সবাই করেছি, গণ অভ্যুত্থানের পরে যার যার যেটা কাজ তারা চলে গেছে। গণ অভ্যুত্থানে যত মানুষ অংশগ্রহণ করেছিল তারা কি সবাই রাজনীতি করে? এখন করে না, যার যার জায়গায় তারা কিন্তু ফিরে গেছে। তো সুতরাং এই যে রাজনৈতিকভাবে যে আমরা যারা স্টেক, এই স্টেকগুলো তো স্বীকার করতে হবে। ওই সময় সর্বময় ক্ষমতার অধিকারী কারা ছিল? আমরা যদিও বলি ইন্টারিম সরকার, বাস্তবিক অর্থে ইন্টারিম সরকার না, ওই 3-4 জন মানে ছাত্র উপদেষ্টা, ওদের হাতেই কিন্তু মূল ক্ষমতার মানে কেন্দ্রবিন্দু ছিল। ওরা যা মানে সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবে করেছে। আপনার বক্তব্য বুঝতে পেরেছি। একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যদিও সময় কম, তারপরে করি। সেটা হচ্ছে নিজ দলের নেতাকর্মীদের খায় খায় বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বৃহস্পতিবার, অর্থাৎ গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিকুল ইসলাম লেখেন, ঝালকাঠির বিএনপি বা অঙ্গসহ নেতাকর্মীদের খায় খায় বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারায় বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন। যেহেতু আপনারাও সরকারি দলে আছেন, আপনাদের একজন সভাপতি নিয়েও প্রতিমন্ত্রী হিসেবে আছেন, তাহলে আপনারা আর কি খেতে চান? না, বিষয়টা আসলে তিনি যে বক্তব্যটি দিয়েছেন বক্তব্যটি সত্য। কারণ বিএনপি বড় দল, তাদের অনেক নেতাকর্মী এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত। এর আগেও আমাদের ওই জয়নাল আবেদিন ফারুক সাহেব বলেছিলেন মাদক নিয়ে, এর আগেও সংসদেও আমাদের ওই গয়েশ্বরচন্দ্র রায় তিনিও এরকম একটা মন্তব্য করেছেন। তো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এবং সরকার এবং বিএনপি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কঠোর, এবং বিএনপি এখন পর্যন্ত দৃশ্যমান অনেক সিদ্ধান্ত নিয়েছেন এগুলোর বিষয়ে। মাদক কিংবা এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে তারা মানে কঠোর পদক্ষেপ নিচ্ছেন, আমরা এটাও অস্বীকার করব না। বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে না সেটাও কিন্তু না, ঘটছে অনেক জায়গায়। তারপরেও তারা সরকারি দল হিসাবে তাদের জায়গা থেকে যতটুকু কঠোর হওয়া দরকার হচ্ছেন। হ্যাঁ, আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই বিষয়গুলো নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ধন্যবাদ। একবার পরিষ্কার কথা জিরো বলেন। টলারেন্স নীতি। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।
তার প্রিয় মানুষ ক্ষমতাচ্যুত হয়েছে, এই জন্য তার ভালো লাগছে না। তার প্রিয় মানুষ গিয়ে তার এখানে অবস্থান করছে, তার ভালো লাগছে না। কারণ শেখ হাসিনা তো দিল্লিতে থাকার বিষয় না, সেখানে তো ঢাকায় থাকবে। আমাদের তো ভারতের সাথে কোনো কিছু হয় নাই তো, তাহলে ভারত কেন এত রাগ, কেন আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, তাদের রাগ কেন? তার মানে কি? তারা প্রমাণ করে দিল যে শেখ হাসিনাকে তাদের পোষা ব্যক্তি ছিল, সে পোষা ব্যক্তি চলে গেছে, এখন তাদের মন খারাপ। কেন মন খারাপ? তারা তো কাউকে, আপনি বলেন তারেক রহমান সাহেব বসলেও তারা কখনো তাদের যে আওয়ামী লীগ প্রীতি এটা কখনো তারা সরাইতে পারে। আপনি দেখেছেন আমাদের একজন উপদেষ্টা জাহিদুর রহমান সাহেব রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে উনি গিয়েছিলেন, ওনাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। তার মানে কি? সুতরাং আওয়ামী লীগ ভারতের কাছে আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু জীবনে হবে না। যারা হবে তারা ভারপ্রাপ্ত বন্ধু হবে, যারা হবে তারা ভারপ্রাপ্ত বন্ধু হবে, স্থায়ী বন্ধু হবে না। ব্যারিস্টার মামুনুর রাসেল, একেবারে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যেটা ভোলা তজুমউদ্দিন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদ ভেলা ও উমরিয়া ইসলামী দাখিল মাদ্রাসা একই নামের মৃত আরেক শিক্ষকের ব্যাংক হিসাব ও ইন্ডেক্স নম্বর ব্যবহার করে অবৈধভাবে 20 বছর ধরে সরকারি বেতন ভাতা তোলার অভিযোগ উঠেছে। কি বলবেন যদি একটু শুনতে চাই একজন জামায়াতের? আপনার কথার মধ্যে উত্তর আছে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আপনি বলেছেন অভিযোগ উঠেছে, অভিযোগে উঠেছে, কিন্তু সত্যতা নাই। উনি সাংবাদিক সম্মেলন করেছেন, উনি বলেছেন যে শিক্ষক আর উনি শিক্ষক দুজনের সেম নাম হওয়ার কারণে, যেহেতু ওনার সেমটা নাম, উনি নিজে শিক্ষকতা করেছেন, কিন্তু আইডি নাম্বারে একটু পার্থক্য হয়ে গিয়েছে। কারণ উনি তো শিক্ষকতা করছেন, তো উনি তো নিবে, তো নিতে গিয়ে আইডি নাম্বারে পার্থক্য, নাম এক হওয়ার কারণে আইডি নাম্বারে পার্থক্যর কারণেই এটা হয়েছে। কিন্তু উনি যে শিক্ষকতা করছেন শিক্ষক, এটা তো প্রমাণিত। আইডি নাম্বার পার্থক্য মানে এটা উনি না এটা মানে এটা সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন যে উনি শিক্ষক, উনি ওনার নামে উঠিয়েছেন, উনি শিক্ষকতা করছেন, ওনার নামে তিনি উঠেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আরেকটা ব্যক্তি আছে সেম নামের, উনি মারা গিয়েছেন। এখন কথা যদি হচ্ছে উনি দুইজনের তুলতো, যে আপনি একজন শিক্ষক দুইজনে কিভাবে তুললেন, তাহলে আপনি প্রশ্নটা তুলতে পারেন। যেহেতু উনি একজনেরও তুলেছেন, উনি নিজে শিক্ষক, নিজেরটাই তুলেছেন, শুধু নামের পার্থক্যের কারণে এই প্রবলেমটা হয়েছে, এটা উনি ব্যাখ্যা দেন। বাকিটা এটা ইনভেস্টিগেশনের বিষয়, এটা ইনভেস্টিগেশন হয়ে যদি এমন হয় তাহলে ক্রিমিনাল অফিসে তার বিরুদ্ধে মামলা হবে। এখন তো মামলা হয়নি, কিন্তু অভিযোগ উঠেছে। আপনি বলেছেন অভিযোগ উঠেছে, এরপরে আমি একটু আসি। দেখেন একটা যদি বলি, সে আরেকটি অভিযোগ না, গ্রেফতার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জে আলাকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় 400 কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করে একাধিক মামলায় আসামি সমিতির পরিচালক মাদারগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করতে পারে জামায়াতের। আমি একটু আসি। জামাত কারা চালায়? ব্যক্তি চালায়, মানুষ বলে উদ্দেশ্য নয়। মানুষ তো ফেরেশতা না ভাই, যে ফেরেশতা ভুল করে না, মানুষ ভুল করতে পারে না। বলে যে মানুষ শব্দটা আসছে নাস শব্দ থেকে, আরবিতে বলে নাস শব্দটা আছে উনাস শব্দ থেকে। উনাস শব্দের অর্থ হচ্ছে ভুলকারী। নাস মানে ভুলকারী, উনাস মানে ভুল করা। যিনি ভুল করেন তিনি ভুলকারী, তিনি নাস, তিনি মানুষ। প্রথম মানুষ ভুল করেছেন জান্নাতে, যে আমরা তো জান্নাতে থাকতাম, ভুলের কারণেই তো আমরা কোথায় চলে আসছি, মাকাম ফল খাওয়ার কারণে কোথায় ফল খাওয়ার কারণে কোথায় চলে আসছি, দুনিয়াতে চলে আসছি। তার মানে ভুল মানুষ করবে, ফেরেশতার স্বর্ণ। যদি ব্যক্তিকে অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির আওতা নিয়ে আসতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এরকম বাংলাদেশে বড় বড় যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি এমডি চেয়ারম্যানের নামে মামলা আছে, সবগুলো কি মিডিয়াতে আসে? জামাতের বিষয়টা মিডিয়াতে আসে, আমি মনে করি আনা উচিত। এই জন্য আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আপনারা আনবেন বলে। আপনাদের জামাতের একজন এমপির নৈতিক স্খলন যখন হয়েছে, আপনারা বারবার মিডিয়াতে ব্যাপক হারে নিয়ে আসছেন, নিয়ে কারণে জামাত একটা মানদণ্ড তৈরি করে দিয়েছেন, যাদের নৈতিক স্খলন হবে তাকে বহিষ্কার করা হবে। এমপি হলেও, প্রভাবশালী এমপি হলেও পরবর্তীতে বিএনপি কিন্তু বাধ্য হয়েছেন তাদের একজন প্রতিবন্ধীকে বহিষ্কার করতে। তার মানে কি? জামাত মানদণ্ড তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের মিডিয়াকে স্যালুট জানাই, আপনারা ধরবেন। জামাত যেহেতু নৈতিকতার জায়গা থেকে যারা নৈতিক শিক্ষা দেয় মানুষকে, যদি তারা ভুল করে তাদেরকে আপনারা ধরবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কিন্তু যখন তাকে ধরবেন, এর ধরার বিষয়টা যতটুকু ধরেছেন, সে যখন আত্মপক্ষ সমর্থন, যেমন আপনি তজিমউদ্দিনের অভিযোগটা নিয়ে আসছেন, কিন্তু পরে যে সে আত্মপক্ষ সমর্থন দিয়ে সে সাংবাদিক সম্মেলন করছে, সেটা মিডিয়াতে আনা হয়নি। ব্যাপারটা হচ্ছে এখানে। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে, যেটা আপনি প্রথমে আনবেন, যেমন কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে, একজন দাড়িওয়ালা লোক
সে একটা মেয়ের সাথে নাচতেছে, জামাতের উপজেলা সেক্রেটারি নাচতেছে, পরে সে দেখা গেল সে সে নিজে FDC করেছে। সে বলতে সে FDCর একজন তাকে নিয়ে আমি একটু শেষ করে দিচ্ছি, আমি একটু ফারুক হোসেন একটা বিষয় একটু আনি। উনি বলেছেন, আমি প্রথম কথা হচ্ছে গণ অধিকার পরিষদের বা হচ্ছে কোটা আন্দোলনের যে ইতিহাসকে উপেক্ষা করা হয়েছে এটাকে আমি তীব্র নিন্দা জানাই। আমি মনে করি এটাকে আনা উচিত, কিন্তু ব্যাপারটা আমি একটু কথা একটা মিনিট আমাকে সুযোগ দিবেন, আমি একটা মিনিট শেষ করে দিচ্ছি। তিনি বললেন যে নাহিদ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই কি বলে এক দফার ঘোষণা দিয়েছেন, কিন্তু উনি শুধু মুখে পাঠ করেছেন। আচ্ছা ভাই, উনি মুখে পাঠ করেছেন, ওনার পিছনে বিশাল লেজ আছে, আমি মানলাম। আমরা যখন মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা বলি তখন জিয়াউর রহমান সাহেব তো মুখে পাঠ করেছেন, তখন তো বলে আমরা ঘোষক, অস্বীকার করতেছেন তো, তখন তো বলে আমরা ঘোষক। তাহলে এখানেও আপনি ঘোষক বলতে হবে, এখানে আপনি ঘোষকের পিছনে কে আছে টেনে নিয়ে তারেক রহমান সাহেব পর্যন্ত ঘোষণা নিয়ে যাবেন, আপনি নিচ্ছেন না, কিন্তু নিয়ে যাচ্ছে এক দফার ঘোষক তারেক রহমান অনেকে স্লোগান দিচ্ছে। কেন? আপনি যদি ইতিহাসে এটাকে অস্বীকার করেন তাহলে তো ৭১ ইতিহাসকে অস্বীকার করা হবে। ধন্যবাদ। আমি ফারুক হাসান, আমাকে সময় বেশি নেই, ছোট্ট করে যদি বলি, জামায়াতের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে ঠিক একইভাবে আমি দেখলাম পাবনা সদর উপজেলায় যুবদলের কার্যালয়ের নিচের গোপন কক্ষে থেকে 2টি গরু উদ্ধারের পর নিজেকে জেলা যুবদলের নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে বলে পুলিশ, যেখানে একটা হেডলাইন ছিল এরকম, যুবদলের কার্যালয়ের নিচে চোরাই গরুর আয়নাঘর। হ্যাঁ, এই হেডলাইনটা হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে বরিশালের গৌল নদীতে, মহিলাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিলবোগ্রাম এলাকায় জোর করে এক নারীর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী তার সহযোগীদের বিরুদ্ধে। তার মানে কি আমরা কি দেখছি, কি সংস্কৃতি? না, আমি ধরেন রাসেল ভাইয়ের সাথে একটা কথার বিষয়ে একমত। এই যে আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু মানুষ, এটা বিএনপি হোক, জামাত হোক, এই দলগুলো কারা করে? মানুষ করে, ফেরেশতা কিন্তু করে না। মানুষ মানেই ভুল করবি, সুতরাং এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন কথা হচ্ছে, এই ভুল করার পরে সেটাকে যদি আপনি ভুল হিসেবে স্বীকার না করে সংশোধনের জন্য কোনো উদ্যোগ না নেন তাহলে কিন্তু প্রবলেম। এখন কথা হচ্ছে, এই যে বিএনপির যে নেতাদের নাম আসছে এগুলো তো সত্য ঘটনা, এবং আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই, সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, সরকার যাতে এই ঘটনাগুলোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় এবং যারা জড়িত এদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেই। এরা যাতে আর কোনোদিন বিএনপির নাম বিক্রি করে চলতে না পারে, খাইতে না পারে, এবং এদের জায়গায় যাতে কারাগারি হয়। আমরা পরিষ্কারভাবে একবারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, কারণ এদের বিষয়ে সরকার কিন্তু আসলে মানে আপনার দায়ভার নিতে হচ্ছে সরকারকে। তো আমরা চাই না যে এদের কারণে সরকার এখানে লুজার হোক, সরকার ক্ষতিগ্রস্ত হোক। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে দুজনের কাছে জানবো ছোট করে এক মিনিট, সেটা হচ্ছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আজকে বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নরেন্দ্র মোদী যদি একসাথে বসেন তাহলে বাংলাদেশে যে এখন টানাপোড়েন চলছে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কি মনে হয়? কি টানাপোড়েন চলছে? আমি তো দেখি না। কি হয়েছে? ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, কিছু হয়নি তো। না, কেন? কারণ তার প্রিয় মানুষ ক্ষমতাচ্যুত হয়েছে, এজন্য তার ভালো লাগছে না। তার প্রিয় মানুষ গিয়ে তার এখানে অবস্থান করছে, তার ভালো লাগছে না। কারণ শেখ হাসিনা তো দিল্লিতে থাকার বিষয় না, ঢাকায় থাকবে। আমাদের তো ভারতের সাথে কোনো কিছু হয় নাই তো, তাহলে ভারত কেন এত রাগ? কেন আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে? তাদের রাগ কেন? তার মানে কি? তারা প্রমাণ করে দিল যে শেখ হাসিনাকে তাদের পোষা ব্যক্তি ছিল, সে পোষা ব্যক্তি চলে গেছে, এখন তাদের মন খারাপ। কেন মন খারাপ? তারা তো কাউকে, আপনি বলেন তারেক রহমান সাহেব বসলেও তারা কখনো তাদের যে আওয়ামী লীগ প্রীতি এটা কখনো তারা সরাইতে পারে। আপনি দেখেছেন আমাদের একজন উপদেষ্টা জাহিদুর রহমান সাহেব রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে উনি গিয়েছিলেন, ওনাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। তার মানে কি? সুতরাং আওয়ামী লীগ, ভারতের কাছে আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু জীবনে হবে না। যারা হবে তারা ভারপ্রাপ্ত বন্ধু হবে, স্থায়ী বন্ধু হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীনেশ বসলে অনেক সমস্যার সমাধান কোনো প্রয়োজন নেই। অলরেডি যে সকল সমস্যা ভারত তৈরি করেছে এগুলো আগে তাদেরকে নিজ দায়িত্বে সমাধান করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলেছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষক অর্থাৎ ভারত, তাদের প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার, বিরোধী দল আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে হাজারো প্রতিদ্বন্দ্বিতা হবে, বিরোধিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা এক। আজকে দেখেন তারা একদিকে আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আরেকদিকে বাংলাদেশ থেকে বিতাড়িত খুনি হাসিনাকে ওখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দিয়েছে। তারা একদিকে কি বলছে যে আমাদের সমর্থন নেই এই কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে। হোয়াট ইজ দিস? আপনি এই কর্মকাণ্ড চালানোর সকল প্রস্তুতি আয়োজন নিজেই করেছেন, আরেকদিকে মিডিয়াতে এসে বলছেন আমাদের সমর্থন নেই। এগুলো একবারে ফাজলামো মার্কা কথাবার্তা। সুতরাং আমরা পরিষ্কার হয়ে বলছি, তারা ইতিমধ্যে যে ডুয়েল গেম প্লে শুরু করেছেন এখান থেকে ফিরে আসতে হবে। ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই, সবার আগে ইন্ডিয়া হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে। অসংখ্য ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।